আমি আর আমার বন্ধু হঠাৎ পরিকল্পনা করলাম আমরা পল্লী কবি জসীমউদ্দিনের বাসায় যাব এবং সেখানে ভিজিট করব। তার পাশাপাশি ফরিদপুর সহ ফরিদপুর যাওয়াকালীন যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাও ভিজিট করব। তো এই ব্লগটা আশা করি অনেক সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আমাদের জার্নি এবং জার্নি পরবর্তী সময় আমরা কি করেছি, কিভাবে এনজয় করেছি এবং পল্লী কবি জসীমউদ্দিনের বাসায় কিভাবে গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সব এই ব্লগে আমরা উপস্থাপন করব খুব সুন্দরভাবে। আশা করি আপনারা নিরাশ হবেন না, খুব ধৈর্য সহকারে ব্লগটা দেখবেন। ব্লগটা দেখলে অবশ্যই আপনারা খুব মজা পাবেন। আমি আর আমার বন্ধু সিঙ্গেল, আমরা যেখানে যাই সেখানে শুধু জোড়ায় জোড়ায় পাখি দেখতে পাই, কি আর করার, কিছুই করার নেই। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। এখন আমরা যে সড়কটিতে রয়েছি এটি হচ্ছে শরীয়তপুর মহাসড়ক। তো এখান থেকেই আমি আর আমার বন্ধুর ব্লগটি শুরু। তো এখানে আমি আর আমার বন্ধু আমার নিজ বাসায় ওকে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা কিছুটা সময় পার করব। সেখান থেকে আমরা আশেপাশে কিছু জায়গা আছে সেখানে ঘুরতে যাব। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার সামনেই একটি নদী বয়ে চলে গেছে। আমার বন্ধু এই প্রথম আমার গ্রামের বাড়ি আসে, আমি আমার বন্ধুকে প্রোগ্রামটাকে ঘুরে দেখাচ্ছি। is here in Shariatpur or at Shariatpur in my house. Now we are chilling, enjoying moment. We are enjoying in the Khal. This is Singapore. Very much beautiful and super awesome. সিঙ্গাপুরে আসছি বন্ধুর সাথে। এটা হলো সিঙ্গাপুর। আমার বাড়ির চারপাশ ঘোরানোর শেষে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম পদ্মা সেতু এলাকায়। পদ্মা সেতুর নিচে আমরা যাব। এখন আমরা যে সড়কটিতে রয়েছি এটি হচ্ছে পদ্মা সেতু সংযোগ সড়ক, আর এটি হচ্ছে জাজিরা ক্যান্টনমেন্ট। তো এখন আমরা চলে যাব পদ্মা সেতুর নিচে, সেখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট এবং ভিডিও করব। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে জায়গাটি খুব সুন্দর, শরীয়তপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। এখানে বিকালে প্রায় অনেক লোকই আসে, তো সেই জন্যই আমরা এই স্থানটিকে বেছে নিলাম আমাদের বিকালে ঘোরার জন্য। তো এখানে যেহেতু অনেক লোক আসে, জায়গাটাও খুব সুন্দর, তো আমরাও এই পরিকল্পনার করেই এখানে চলে আসলাম। আমরা কিছু সময় কাটাবো। সেতু নিচে আসার পর এখানে জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগে, আমার বন্ধুরও খুব ভালো লেগেছে। সে চাইলো এখানে কিছু ছবি এবং ভিডিও শ্যুট করবে, তো তাই আর আমি তাকে বাধা দিলাম না। আমি বললাম চল বন্ধু এখানে কিছু ফটোশ্যুট করে নিই। তারপরে আমরা চলে যাব পদ্মা সেতু, অর্থাৎ পদ্মা সেতু ওয়াকওয়ে, যেটাকে আমরা বলে থাকি পদ্মা সেতু রিভার সাইড। পদ্মা সেতুর নিচে ছবি তোলার পর আমরা চলে গেলাম পদ্মা সেতু ওয়াকওয়ে বা পদ্মা সেতু তীর রক্ষার যেই বেড়িবাঁধটি রয়েছে সেখানে। এখানে বিকালে প্রায় অনেক মানুষই ঘুরতে আসে, তো আমরাও চলে গেলাম সেখানে। তো বন্ধুর সাথে খুব মজা করতে করতে, চিল করতে করতে অবশেষে আমরা চলে গেলাম পদ্মা সেতুর নিচে। তো এখানে ভিউটি খুব অসাধারণ। আসলে দিনটা খুব শীতল থাকে বা ঠান্ডা থাকার কারণে সূর্যটা তেমন একটা দেখা যাচ্ছে না, যার কারণে ভিডিওটাও তেমন একটা সুন্দর আসছে না। যদি সূর্য থাকতো তাহলে এই ভিউটা আপনারা দেখলে অবশ্যই আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলতো। তো এই জায়গাটা আপনারা দেখেন, এই হচ্ছে আমাদের প্রাণের অর্থাৎ আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যেই সব সেতুটির জন্য আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি। অপেক্ষার পর আমাদের পদ্মা সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন আমরা এই পদ্মা সেতুর নিচে যাব, এখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব এবং কিছু সময় পার করব। আসলে এই পদ্মা সেতুর নিচে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ। हमारा दोस्त गंडू रासेल, उसको लेके आए हम पद्मा सेतु के नीचे। और ये है हमारा गंडू दोस्त हिमेल, देशी हिमेल। ये रहता है गांव पे कहीं दूर, उधर सूरज के सामने वाला गांव। इसको गांव मत बोलो, देखो ये क्या है भैया गांव अभी वन ऑफ द मोस्ट उधर तो पद्मा सेतु पॉपुलर कुछ लार्जेस्ट ब्रिज ब्रिज नहीं दे रहा। इन आवर विलेज। और इधर में हम आया घूमने। বিকেল 3টা বাজে এসে আমরা সন্ধ্যার আগ পর্যন্ত এই জায়গাটিতে ছিলাম এবং সন্ধ্যা হওয়ার আগে আমার বন্ধু বলল চল এখন আমার বাড়িতে চল। তো সেই জন্য আমরা রওনা দিলাম ফরিদপুরের উদ্দেশ্যে। এখন যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে মাদারীপুর পদ্মা স্টেশন। এই স্টেশনটি পদ্মা সেতুর খুব কাছেই, বলা যেতে পারে যে 2-3 কিলোমিটারের মধ্যে এই স্টেশনটি। তো আমি আমার বন্ধুকে ঘোরাতে ঘোরাতে এবং ডিরেকশন দিয়ে তাকে নিয়ে যাচ্ছি।
এই স্টেশনটি খুব সুন্দর, সময়ের অভাবে আসলে আমরা এর ভিতরে যাইনি, কারণ আমাদের যেতে হবে ফরিদপুর বাখনটা। আমরা চাচ্ছিলাম যে রাতের মানে সন্ধ্যার আগেই যেন আমরা সেই জায়গাটিতে পৌঁছাতে পারি। তো এই জিনিসটা খুব সুন্দর হওয়া সত্ত্বেও আমরা এই জায়গাটাতে বেশি একটা সময় দিতে পারিনি, চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো আমার হেলমেটটা আসলে ভেঙে গেছে, যার কারণে আমি হেলমেটটা নিতে পারিনি। তার কারণে আমরা মেন অর্থাৎ এক্সপ্রেসওয়েতে না উঠে যে সিঙ্গেল রোড রয়েছে বা সাইড লেন রয়েছে সেই লেন দিয়েই চলাচল করছি। এখানে রাস্তাগুলিও খুব সুন্দর, আসলে এত সুন্দর রাস্তা মনকে অনেকটাই সতেজ করে তোলে। কোনো ট্রাফিক নাই এবং অনবরত ছুটে চলা। আসলে ঢাকা শহরে এমন পরিবেশ দেখা খুবই কঠিন, কিন্তু এখানে এত গাড়ি চলছে তাও কোনো গাড়ি থামছে না। এই স্থানটিও খুব সুন্দর। এই স্থানটি হচ্ছে মাদারীপুর শিবচরে। তো এখানে রাস্তাটা খুব ভালো লেগেছে। আমাদের মন চাচ্ছিল এখানে নেমে কিছু ফটোশ্যুট করি, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর এখানে নামতে পারিনি। আশা করছি পরবর্তীতে যে কোনো সময় আবার আসবো। তো অবশেষে আমরা ভাঙ্গা 8টায় আমরা খাওয়া দাওয়া শেষে খুব দ্রুতই আমরা শুয়ে পড়ি, কারণ আমরা খুব টায়ার্ড থাকার কারণে তেমন একটা রাত জাগিনি। সকালে ঘুম থেকে উঠেই চলে যাই বাকুন্ডা রেলওয়ে স্টেশনের কাছে, কারণ আমার বন্ধুর যে বাড়ি রয়েছে সেটা বাকুন্ডা রেলওয়ে স্টেশনের খুবই কাছে। তো সে আমাকে বলছে যে চল আমার এলাকাটা তোকে ঘুরে দেখাই। তো আমিও আর না করলাম না, কারণ অপরিচিত একটা এলাকা, অপরিচিত যে কোনো এলাকায় ঘুরতে খুব ভালো লাগে। তো ওর এলাকায় আসলাম, তা ঘুরে দেখবো না তা কি আর হয়, সেজন্যই বেরিয়ে গেলাম সকালে, একদম ভোর সকালে বেরিয়ে গেলাম। তো এখানে এসে দেখতে পেলাম যে একটি ট্রেন আসছে। তো ট্রেনটিকে আমরা ভিডিও চিত্রে ক্যাপচার করব। বন্ধুর গ্রামের বাড়িতে এসেছি বাকুন্ডা রেল স্টেশন। ট্রেনও চলে এসেছে দিয়ে। যে ট্রেনটি গেল সেটি হচ্ছে একটি কমিউটার ট্রেন। তো এই ট্রেনটি মূলত রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করে। তো আমরা যেহেতু ফরিদপুরে আছি বাকুন্ডা রেল স্টেশনে, সেই কারণে আমরা এই ট্রেনটি দেখা পেলাম। তো এখানে এসে আমরা কিছু ফটোশ্যুট করব। অবশেষে আমি চলে এসেছি আমার বন্ধু রাসেলের বাসায়। তার বাসা হচ্ছে ফরিদপুর বাকুন্ডা, তো তার হোম টাউন এখানে। তো সেই সুবাদে আমি বন্ধুর সাথে চলে এসেছি তার গ্রামের বাড়িতে ঘোরার জন্য। সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে তার গ্রামের বাড়ির ঐতিহ্যবাহী স্থান বা আশেপাশে যেই প্রশাসনিক অঞ্চল, রেল স্টেশন, কলেজ রয়েছে। তো আমার বন্ধুর সাথে আমি হাঁটছি। এখন হচ্ছে ডিসেম্বর মাস, পুরোটাই শীতের সময়, চারপাশে কুয়াশা। হাঁটতে খুব বেশ ভালো লাগছে। এটা দেখা যাচ্ছে মাদ্রাসা এতিমখানা, আর এটা হয়তো মসজিদ। হ্যাঁ, এটা মসজিদ, মাদ্রাসার মসজিদ। আসলে ঘোরাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, কারণ আমরা গ্রামে না আসলে বোঝাই যায় না যে গ্রামের সৌন্দর্য কতটা। এটা হচ্ছে কবরস্থান। সামনে মনে হচ্ছে হাইওয়ে। বাকুন্ডা ব্রিজ আর এই যে হাই স্কুল বাকুন্ডা। এটা হচ্ছে বাকুন্ডা ঈদগাহ মাঠ। এখানে মূলত দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় কবরস্থানের পাশে। সামনে মনে হচ্ছে এটি স্কুল, হাই স্কুল নাকি প্রাইমারি? বাকুন্ডা হাই স্কুল। হ্যাঁ, তো সামনে হচ্ছে বাকুন্ডা হাই স্কুল। পছন্দ করে? পছন্দ করে। আমার বাড়ির আশেপাশে সব বাঁশ দিয়ে ভরা। তাহলে কি তুমি কি বুঝাইতে চাইতেছো? এখানের মানুষ বাঁশ দিতে পছন্দ করে নাকি নিতে? বাঁশ দিতে আর নিতে আর কচু খেতে। This is
আমাদের বাজার বাখুন্ডা বাজার, এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। সপ্তাহে বুধবার আর শনিবার এখানে 2টি হাট বসে। তো আজকে খুব ভোর সকাল, ভোর সকাল, চারিদিকে এখন বাজে 9:15 আর এখন ভোর সকাল। সালা মজাক বানা দিয়া। আর এটা হচ্ছে ফরিদপুর বাখুন্ডা হাইওয়ে ব্রিজের নিচে, এখান দিয়ে বয়ে গেছে ছোট একটা নদী, বেশি বড় সড়ো না, মিডিয়াম। এখন আছি আমরা বাখুন্ডা বাজারে ব্রিজের কাছে। এখন আমরা ব্রিজের উপরে আছি। হ্যাঁ, এই ব্রিজটা বাখুন্ডা ব্রিজ নামে পরিচিত। তো এই নদীর নাম আমরা জানি না, সেজন্য আমরা এই নদীর নাম বলতে পারছি না। এখন বর্তমানে আমরা বাখুন্ডা ব্রিজের উপরে হাঁটতেছি। সামনে আমার রয়েছে বন্ধু রাসেল। আর ওই যে রয়েছে বাখুন্ডা কলেজ। অনেকক্ষণ ঘোরার পর আমরা জানতে পারলাম যে নদীটি আপনাদের দেখিয়েছি সেই নদীটি আসলে একটি নদ, যার নাম হচ্ছে কুমার নদ। আর এই কুমার নদের উপর দিয়েই বয়ে গেছে ঢাকা ফরিদপুর হাইওয়ে। আর এটি হচ্ছে বাখুন্ডা কলেজ। তো এখানে ভিতরে গিয়ে দেখবো যে এই কলেজটির ভিতরে কি কি আছে। তো প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা মাঠ, আর এই হচ্ছে একটি স্টেডিয়ামের মতো। স্টেডিয়াম বললেও ভুল হবে না। স্টেডিয়াম প্রাঙ্গণে তো এখানে খুব সুন্দরভাবে স্টেডিয়ামের মতন ব্যবস্থা করা হয়েছে। You can play football, cricket, any game, and you can sit here, watch. ক আটকাই লিখে खत्म। এই রোজ উঠতাছে রে, মজা আ रहा है। এই হচ্ছে আমার বন্ধুর গ্রামের মেঠো পথ। এটি হচ্ছে বাখুন্ডা রেল স্টেশনের কাছেই। তো এই পথ দিয়েই আমার বন্ধুর বাসায় যাওয়া যায়। এই হচ্ছে আমাদের বাইক, যেটা হচ্ছে আমাদের চলার সঙ্গী। আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশ। আর এই হচ্ছে আমার বন্ধু, ও ম্যাপ দেখছে যে কিভাবে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে যাওয়া যায়। তো এখানে আমিও নিজেকে কিছুটা প্রস্তুত করে নিলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে যাওয়ার জন্য। তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমার বন্ধুর বাড়ির চারপাশের এলাকা এবং রাস্তা। তো রাস্তাটা খুবই সুন্দর এবং চমৎকার। গ্রামের রাস্তা পার হয়ে এখন উঠে গেলাম মেন রোডে। তো এখন আমরা মেন রোডে উঠে চলা শুরু করলাম, এই আমাদের গন্তব্য শুরু। তো চলছি ভালোই লাগছে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চলে যাব পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। তো এখানে চারপাশের রাস্তাঘাট এত সুন্দর লাগে, কি বলবো, বলে বোঝানো যাবে না। গ্রামের রাস্তাঘাটে চলতে আসলে খুব ভালো লাগে। আর যদি চলার সঙ্গী যদি একটা বাইক হয় খোলামেলা, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে তো যে কোনো প্রান্তে ছুটে চলে যাওয়া যায়। তো আমি আর আমার বন্ধু ঘুরতে খুবই ভালোবাসি, সেজন্য আমরা সময় অপেক্ষা না করে চলে গেলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে। তো চারপাশে মানুষের থেকে জানতে পারলাম যে এখানে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। তো এই হচ্ছে মেন রোড। এই মেন রোডটি ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ফরিদপুর সদরের উদ্দেশ্যে। তো এই হচ্ছে বাখুন্ডা বাজার। তো আমরা এখন বাখুন্ডা বাজারের সামনে রয়েছি। সামনেই হচ্ছে কুমার নদের উপরে এই বৃষ্টি। যখন আমরা সকালে এসেছিলাম তখন তো রোদ উঠে নাই, খুবই সকাল ছিল এবং কুয়াশা চারপাশ খুবই অন্ধকার আচ্ছন্ন ছিল, যার কারণে তেমন একটা ভালোভাবে ভিউ নিতে পারিনি। তো এখন যখন রোদ উঠেছে তো চারপাশের দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো সেই দৃশ্যটা আপনাকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ফরিদপুর সদরে। তো আমরা এগিয়ে চলছি আমাদের পথ অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে আমরা খুব দ্রুতই। এবং আমার আসলে খুবই বাইক জার্নি খুবই ভালো লাগে। আমাকে যদি বলা হয় যে চল পুরো বাংলাদেশ বাইক দিয়ে ঘুরবো, আমি এক কথায় রাজি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি রাজি আছি বাইকে করে ঘুরতে।
তো আমার বন্ধুর সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা সময় বের করতে পারি না ঘোরার জন্য, কিন্তু অবশেষে আমরা যখন একসাথে হই, সময় বের করি, তখন আর সেই সময়টা অপচয় করি না। আমরা চলে যাই আমাদের মন যেখানে যেতে চায় সেখানেই, এবং নতুন নতুন স্থান প্লেস দর্শন করার জন্য। তো আজকে তার ব্যতিক্রম নয়, আজকেও সেই হয়েছে। আমরা ছুটে চলেছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। তো এখানে কিছুক্ষণ আগে ভাঙাচোরা সড়ক ছিল, এখন রোডটি খুবই ক্লিয়ার, এবং আমার বন্ধুও তার নির্ধারিত গতিতে এগিয়ে চলছে। প্রায় 20 মিনিট বা 15 মিনিট চলার পর আমরা চলে আসলাম ফরিদপুর সদরে। তো ফরিদপুর সদরে আসার পর এখানে প্রায় শহরটি প্রায় গুছানো, তেমন একটা নোংরা না, দেখতেও খুব ভালো লাগছে। তা আমরা অবশেষে ফরিদপুর সদরে চলে এসেছি। আশেপাশের এলাকা আমরা দেখছি, আমার বন্ধু আমাকে দেখাচ্ছে এখানে কি কি রয়েছে। তো এখানে ফরিদপুর মেডিকেল কলেজ রয়েছে এবং অন্যান্য জিনিসও রয়েছে, যা আমরা না নামার কারণে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না। তো আমি ভিডিও চিত্রটি তুলে রেখেছি ফরিদপুর সদরের। তো যারা চিনেন, এখানে সবসময় আসেন, তারাই বলতে পারবেন এখানে কি আছে। তো এখানে দেখা যাচ্ছে একটি মডেল মসজিদ। তো এখন আমরা ফরিদপুর সদরে একদম মেন পয়েন্টে রয়েছি শহরের ভিতরে। তো এই মেন পয়েন্টের থেকে আমরা মানুষকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি কোথায়। তো সেখান থেকেই আমরা রওনা দিলাম পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। তো এখন যেহেতু গুগল ম্যাপ রয়েছে, আমাদের কিন্তু ইন্টারনেটও ছিল না, আমরা গুগল ম্যাপ অফলাইনে দেখি আমরা এগিয়ে চলছি। ফরিদপুর সদরে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে যে কিভাবে আপনি পল্লীকবি জসীমউদ্দিনের বাসায় যাবেন। তো এখানে আমরা তাই করেছি। আমরা এখানে এসে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই কাছে রয়েছে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। তো এখানে আবার টিকিট নেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে নাকি 20 টাকা করে টিকিট নিতে হয়। তো এই হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির চারপাশ। তো এখানেও একটি নদী বা খাল বয়ে গেছে। তো এই হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। पहले नीचे घूमेगा या भीतर যদিও আমরা ক্রসিং করলাম না, ওই দিকে তো স্টেশন। পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির পাশে একটি নদ রয়েছে, আর নদের পাশে একটি বিশাল বড় মাঠ রয়েছে। এখানে নাকি বাৎসরিক মেলা বসে। তো এখানে প্রায় মানুষই ঘুরতে আসে। তো এখানে আমরা যেখানেই তাকালাম শুধু কাপেল আর মানুষরা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, তাই দেখতে পেলাম। আমাদের মতন সিঙ্গেল খুব কমই দেখা যায় এইসব স্থানে। তো এখানে যারা ফুচকা, চটপটি, ঝালমুড়ি বিক্রি করছে, তারা আমাদের আহ্বান করলো তাদের এখানে জিনিসগুলো যেন আমরা ট্রাই করি। তো আমরা বাসা থেকে খেয়ে আসার কারণে আমরা তেমন একটা ক্ষুধার্ত ছিলাম না, আর আমরা ফুচকা, চটপটি খাওয়ার একদমই মুডে ছিলাম না, যার কারণে আর আমরা খাইনি। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি যে এখানে কী কী রয়েছে। আমি আর আমার বন্ধু এখানে বেশি একটা সময় না কাটিয়ে চলে গেলাম মূল ফটকে, অর্থাৎ পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। সেখানে আমাদের 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছে। তো অবশেষে আমরা ঢুকে পড়লাম। এই হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। তো এখানে তার দর্শনীয় এবং স্মরণীয় যে সকল জিনিস রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা এটার ভিতরে ঢুকলেই দেখতে পারবেন, তারা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করেছে যে এখানে কবি তার বিবাহ জীবন এবং তার বাল্য জীবন, শৈশব জীবন, পরবর্তী জীবনে তিনি কি করেছে, এই বাসাতে তার ভাই, বোন এবং বাবা মা, দাদা যারা রয়েছে, তার পূর্বপুরুষ সকল কিছু খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়েছে, যার কারণে আমি আর উল্লেখ করিনি। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা ঘর এত সুন্দর করে সাজানো গুছানো এবং এত স্মৃতি দিয়ে ভরা যে এখানে আসলে আপনি পড়তে পড়তেই আপনার সময় শেষ হয়ে যাবে। তো এখানে আমরা শুধু দেখছিলাম যে আশেপাশে কি লেখা রয়েছে এবং কি স্মরণীয় তার জীবনে কি কি রয়েছে বা তার কি কি জিনিস তার খুব পছন্দের ছিল, এগুলো সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তার বাড়ির আশপাশটাও খুব সুন্দর,
চারপাশটা আমাকে খুব মুগ্ধ করছে। তো আমিও আমার সেলফি ক্যামেরা ঘুরিয়ে আমি একটু দেখালাম যে আমি কোথায় এসেছি। আমি এসেছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। তো আমিও এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখলাম। তো আমি আর আমার বন্ধু চলে আসলাম একটি দোলনা খেতে। তো আমার বন্ধু বলল চল আমরা একটু দোলনা খাই। তো বাচ্চাদের মতন আমরাও দোলনা খাচ্ছি। প্রায় অনেক দিন পর আমি আর আমার বন্ধু দোলনায় ঝুলছি। সমস্যা নাই, আমি পড়ব না। একটু উপরে রাখতে দে আমার। আমার ক্যামেরা খুব সাবধানে চারপাশে মুভমেন্ট করছিলাম, কারণ আশেপাশে এত কাপেল, কখন কার দিকে ক্যামেরা চলে যায় কেই জানে। তো অবশেষে আমার বন্ধু বলছিল লাভ দেয় শয়তানি করে, আমি আসলে ইচ্ছা করে লাভ দিয়ে দিই। For memorable picture. Angelica Anwar স্মৃতি অ্যালবাম। আপনারা যারা এই স্থানটিতে যাননি এবং ঘোরার সুযোগও হয়নি, তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন যে তার চিরস্মরণীয় যেই জীবনের চিরস্মরণীয় যে দিনগুলো রয়েছিল এবং কি কি করেছে কবিতার জীবনে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। এই ঘরগুলোর মাধ্যমে তার স্মরণীয় দিনগুলো খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে পড়তে পারেন। তো আপনারা উপভোগ করতে থাকুন। কবির নাতি আমি কমলাপুর বাসা তার পত্নী দুই মেয়ে। এদিকে চারপাশে এত সুন্দর দৃশ্য, কিন্তু আমি আমার ক্যামেরাটাও খুব সাবধানের সাথে ঘোরাচ্ছিলাম, কারণ এত কাপেল, কখন কার ছবি তুলে ফেলি বাবা ধরে ফেলে আমাকে। যাই হোক, আমি সিঙ্গেল মানুষ, আমার তার কেউ নেই। আমি এখানে একান্ত মানে বিশেষ সময় কাটাতে চেয়েনি, তাও প্রিয় মানুষের সাথে। আমি গিয়েছি আমার বন্ধুর সাথে এখানে দুষ্টামি করতে এবং পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি ভিজিট করতে। তো আমি আমার কাজটি করছি, আর আমি আমার বন্ধু খুবই আফসোস করছিলাম যে আমাদের কেউ না থাকার কারণে আমরা একান্ত ব্যক্তিগতভাবে এই সময়গুলো পার করতে পারছি না। জয়েন্ট ফ্যামিলি। এইখানে চারপাশে পরিবেশ দেখার পরে বুঝতে পারলাম যে এখানে মানুষ আসলে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি এবং তার স্মরণীয় দিনগুলো এবং তাকে দেখার জন্য কেউ আসে না, বা তার বাড়ি দেখার জন্য কেউ আসে না। এখানে আসে যারা কাপেল রয়েছে, যারা স্কুল কলেজে পড়ে, তারা আসলে তাদের একান্ত ব্যক্তিগত সময় পার করার জন্য এখানে আসে। তো যাই হোক, অত ভিতরে আমরা না যাই, আমরা যে কাজের জন্য এসেছি বা যা করতে এসেছি তাই করি। তো এখানে খুব সুন্দর একটি বাগান রয়েছে। তো বাগানটি আমাকে খুবই ইমপ্রেস করেছে, যার কারণে আমি ভিতরে ঢুকে দেখলাম যে বাগানটিতে কি কি গাছ লাগানো রয়েছে। তো এখানে দাঁড়িয়ে বসে অনেকটি ছবি তুললাম। আসলে আমার কাছে খুব ভালো লাগলো এইখানে ছবি তুলতে বা এই স্থানটিকে দেখে।
যাই হোক, প্রত্যেকটি জায়গারই একটি সুন্দর দর্শনীয় স্থান থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নামাজের জায়গা রয়েছে। যারা আসলে এখানে ঘুরতে আসেন দূর থেকে, নামাজের সময় হয়ে যান, নামাজ পড়ার জায়গা খুঁজে পান না, তো এখানে সুন্দর একটি নামাজের জায়গা রয়েছে। যাদের নামাজ পড়ার ইচ্ছা রয়েছে তারা নামাজ পড়তে পারবেন, বা নামাজের সময় আপনারা অবশ্যই নামাজ পড়তে পারবেন। একটি পানির কলও রয়েছে, তো আপনারা খুব সুন্দরভাবে অজু করতে পারবেন। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা ইসলামিক মাইন্ডের, বা আমরা সবাই মুসলিম, বেশিরভাগ মানুষই মুসলিম এই দেশে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে কবির বংশ পরিচয়, আপনারা দেখে নিতে পারেন। যার যার ইচ্ছা রয়েছে, আপনারা খুব নিখুঁতভাবে ভিডিওটি করেছি, আপনারা যাতে কোনো কিছু মিস না করেন সেজন্য এই ভিডিওটি খুব নিখুঁতভাবে করা। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ये कौन है ये এটা মানে ছবি তোলা নিষেধ ভিডিও করতেছি আমরা ছবি তুলি না, আমরা ভিডিও করি। भैया এটা হচ্ছে বাইরে, এখানে খুব সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র পাওয়া যায়। এখন আমাদের ঘোরা শেষ, তো আমরা আর সময় না কাটিয়ে চলে গেলাম আমাদের বন্ধুর বাড়িতে, কারণ দুপুর হয়ে গেছে, আমাদেরও খুব ক্ষুধা লেগেছে। তো বাইরের খাবারটা আমরা তেমন একটা পছন্দ করি না, আমার বন্ধুও পছন্দ করে না। তো আমার বন্ধু বললো চল, খুব ক্ষুধা পেয়েছে, সেজন্য আমরা দেরি না করে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। কারণ বাসায় আরেকটি আয়োজন ছিল। বাসায় আয়োজন ছিল কি, আমার বন্ধু বাজার থেকে বড় একটি হাঁস নিয়ে এসেছে, এবং সেই হাঁসটি তার বাসায় খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে, আর বাসায় পিঠা রান্না করা হয়েছে। তো সেজন্য আমার বন্ধু বলল যে খুব জলদি চল, না হলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমিও বললাম ঠিক আছে, তাহলে আর আমরা বাইরে সময় না কাটাই, আমরা দ্রুত সময় চলে যাই তোর বাসায়। তো এই হচ্ছে ফরিদপুর বাস স্ট্যান্ড, এখান থেকে মূলত বাসগুলো চলে যায় যার যার গন্তব্যস্থলে। ফরিদপুরের শহরের আশেপাশে তেমন দর্শনীয় স্থান না থাকার কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের খুব ক্ষুধা পেয়েছে, যার কারণে আমার বন্ধু খুব তাড়াতাড়ি, মানে তার যে খুব ক্ষুধা পেয়েছে, বাইরের খাবার আমি একদমই পছন্দ করি না, আমার বাসায় যেতে হবে, বাসা থেকে ফোন দিচ্ছে। তো আমরা আর কোনো স্থান না পেয়ে তো খুব দ্রুত সময়ে আমরা চলে গেলাম বন্ধুর বাসাতে। তো এই হচ্ছে ফরিদপুর সদর রোড। তো এখানে কিছু একটু জাম রয়েছে, তো জামগুলো আমরা পাস করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখানে অনেক কিছুই রয়েছে, সময় না থাকার কারণে আসলে নামতে পারছি না। দীর্ঘ সময় কাপেলদের মাঝে সময় কাটানোর পর অবশেষে আমরা দেখা পেলাম একটি সুন্দরী রমণীর। সে আমাদের হাত দিয়ে ইশারা দিচ্ছিল, আসলে কি বলতে চাচ্ছিল কিছুই বুঝতে পারলাম না। এখন উঠছে হলো কি নৌকা, কি নৌকা কয় এটা রে? যমুনার নৌকা, পদ্মার নৌকা, মেঘনার নৌকা, ঢেউয়ের অপেক্ষায় আছে। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমার বন্ধুর বাড়ির সামনে একটি মেলা ছিল, সেই মেলাতে আমরা কিছু সময় কাটিয়েছিলাম। তো সেখানে তেমন একটা আলো না থাকার কারণে আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি। তো এখন আমি সকাল হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি আমার গ্রাম, অর্থাৎ আমার জেলা শরীয়তপুর। বন্ধুর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঢাকার ট্রেন ধরবো, ঢাকার ট্রেনে করে চলে যাব নিজের গন্তব্যস্থানে। তো এখানে একজন লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, আপনারে মানে সরকারে আমরা শপে পরাত কাটাইতে পারে নাই, ঠিক আছে? মানে ঠিক আছে, এটা কি হবে? ঠিক আছে, আমার বন্ধু রাসেল পিরিং করার পর তার পেটে লাড়াচাড়া দেয়, সে কারণে সে বাসায় খুব দ্রুত গতিতে চলে যায় আমাকে ফেলে। তো অবশেষে ট্রেন চলে আসে, সেখানে আমার বন্ধু আবার চলে আসে তার বাইক ফেলে, কারণ বন্ধু চলে যাচ্ছে, বন্ধুকে তো একা ফেলে রাখা যায় না, যদি ফেলে যেত তারপরে তার একদিন কি আমার একদিন। তো অবশেষে ট্রেন চলে আসলো, যে ট্রেনের জন্য আমি অপেক্ষা করেছিলাম সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত, কিন্তু সেই ট্রেন আমাকে অপেক্ষা করাতে সেই ট্রেন আসে 9:30 বাজে।
সে আমাকে 3 ঘন্টায় স্টেশনে লেট করায়। যেহেতু একটা লোকাল ট্রেন, যার কারণে আমার এতটা সময় অপেক্ষা করতে হয়েছিল। আর আমারও জিদ ছিল যে আমি ট্রেনে করেই বাসায় ফিরবো। তো অবশেষে বন্ধুর থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ি এবং আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে ছুটে যেতে থাকি আমার গন্তব্য স্থানে। তো ট্রেনের জার্নিটা আসলে আমি খুব এনজয় করি, কারণ চারপাশে কোনো শব্দ নেই, শুধু ট্রেনের শব্দ, ঝুঁকু ঝুঁকু ঝুঁক। তো আমার কাছে এই শব্দটা খুবই ভালো লাগে, ট্রেনের যে শব্দ রয়েছে এবং চারপাশে যে প্রকৃতি রয়েছে। তো আমি ট্রেন জার্নিটাকে একবারও হলো মিস করতে চাচ্ছিলাম না, যার কারণে আমি আর বাসায় না গিয়ে, অর্থাৎ বন্ধুর বাসায় না গিয়ে অনেক সকালে ঘুম থেকে উঠে কোনো রকম দাঁত ব্রাশ করে চলে আসি রেল স্টেশনে। কিন্তু রেল যে আমাকে এতটা সময় অপেক্ষা করাবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। যেহেতু আমার জেদ ছিল যে আমি ট্রেনে করে আজকে বাসায় ফিরবো, সেই কারণে আমি দীর্ঘ সময় হলো এই ট্রেনের জন্য অপেক্ষা করেছি। তো অবশেষে আমরা খুব দ্রুত সময়ে চলে আসি ভাঙ্গা রেল স্টেশনে। তো ভাঙ্গা রেল স্টেশনে আসার পর কিছুটা সময় যাত্রা বিরতি নেয় এবং যাত্রা বিরতি নেওয়ার পর আবারও ছুটে চলে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। এই ট্রেনটি ছেড়ে আসে খুলনা থেকে এবং এই ট্রেনটি সারা রাত চলে, অনবরত চলতে থাকে এবং এটি অনবরত চলার পর যতগুলো স্টেশন রয়েছে, তো সেই স্টেশন পাড়ি দিয়ে অবশেষে সকাল 7:30 বাজে আসার কথা ছিল ফরিদপুর বাকুন্ডা রেল স্টেশনে, কিন্তু সেই ট্রেনটি আসে 9:30 বাজে। শীত থাকার কারণে নাকি লেট হয়েছে। তো এই হচ্ছে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এক পাশ দিয়ে বাস, গাড়ি, ট্রাক চলে যাচ্ছে, আর পাশ দিয়ে ট্রেন চলছে তার নির্দিষ্ট গতিতে, তার নিচের মতো করে। তো এখানের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না, যেহেতু এক্সপ্রেসওয়ে আর এক পাশে এক্সপ্রেসওয়ে আর এক পাশে ট্রেন। এই দৃশ্যটা আমাকে খুবই ভালো, এই দৃশ্যটা আমাকে খুবই মনোমুগ্ধকর করেছে, যা আমি বলে বোঝাতে পারবো না। আর শীতের সকাল থাকায় আশেপাশে থেকে খুব বেশি বাতাস আসতেছিল। তো এখানে যেহেতু ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম, তো আমার হাত থেকে যাতে ফোনটা না পড়ে যায় সেটারও আমার একটা খুব চিন্তা ছিল, যার কারণে আমি তেমন একটা ফোন বের করছিলাম না। তো এখানে ট্রেনটি চলছে হয়তো 80 বা 90 পার হাওয়ারে, আর ওখানে একটি বাস দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে এই ট্রেনটিকে অতিক্রম করে চলে গেল। ওই বাসটির হয়তো সম্ভবত স্পিড ছিল 130 বা 120 এরকম, বা তার থেকেও বেশি। তো অবশেষে আমরা চলতে চলতে খুব কাছাকাছি এসে পড়েছি। তো এখন যেই স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটি হচ্ছে আড়িয়াল খাঁ নদীর সংলগ্ন, খুব কাছে রয়েছে আড়িয়াল খাঁ নদী। তো এই আড়িয়াল খাঁ ব্রিজটি এই রেল লাইনের একটি অন্যতম অংশ। এই ব্রিজটি দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আড়িয়াল খাঁ নদীটি অতিক্রম করব। তো এক পাশে বাস যাচ্ছে, আরেক পাশে ট্রেন। তো একটির সাথে আরেকটি যেমন একটি পাল্লা চলছে, বা আমরা যেটাকে বলি রেস চলছে। তো এই দৃশ্যটা আসলে সবাই দেখতে পায় না, আর সচরাচর দেখতে পাওয়া যায় না। তো আমি আজকে এই দৃশ্যটা দেখে খুবই আমার ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার অনেক দিনের লালিত স্বপ্ন পূর্ণ হচ্ছে। কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো খুব নগণ্য হলো, স্বপ্নগুলো স্বপ্নই হয়, সেই স্বপ্নগুলো পূরণ হলে খুব ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আড়িয়াল খাঁ ব্রিজ, এক পাশে এক্সপ্রেসওয়ে, আর এক পাশে হচ্ছে রেল স্টেশন বা রেল লাইন। এই রেল লাইনের উপর দিয়ে আমরা অনবরত ছুটে চলছি আমাদের গন্তব্য স্থানে। তো এখানে একটি ট্রেন থ্রু পাস দিবে, এটি হচ্ছে শিবচর রেল স্টেশন। তো শিবচর রেল স্টেশনে 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে তারপর এই ট্রেনটি ছুটে চললো ঢাকা রেল স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে রেল লাইনটি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রেলটি থেমেছে, যার কারণে গতিটা অনেকটাই থেমে গেছে। তো এখানে আশেপাশের দৃশ্যটাও খুব সুন্দর, যার কারণে আমি এই দৃশ্যটিকে ক্যাপচার করছি। তো এখানে মানুষ তাকিয়ে রয়েছে বাইরের দিকে, আর ট্রেন তার নির্দিষ্ট গতিতে ছুটে চলছে।
অবশেষে আমি জানতে পারলাম যে আমার রেল স্টেশনটি খুব কাছেই রয়েছে। কিছুক্ষণ আগে আমরা শিবচর রেল স্টেশনটি অতিক্রম করেছি, তো এখন আমরা ছুটে চলেছি পদ্মা রেল স্টেশনের কাছে। তো আমি পদ্মা রেল স্টেশনটিতে নেমে যাব। তো এখানে চারপাশের দৃশ্যগুলি এত সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারছিলাম না, তো আমি এই চারপাশের দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। তো এই হচ্ছে শিবচর এলাকা। তো শিবচরের এলাকার পাশ দিয়ে রেল লাইনটি বয়ে গেছে, বা লাইনটি বয়ে গেছে ভুল হবে, রেল লাইনটি চলে গেছে। তো অবশেষে আমি চলে আসলাম পদ্মা রেল স্টেশনে। তো এখন আমার বাড়ি ফেরার পালা। এখন ট্রেনটিকে আমি বিদায় দিয়ে দেব। ট্রেনটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমি আমার বন্ধু হুটহাট প্ল্যান করে এই প্ল্যানটি করেছিলাম, যে এই প্ল্যানটির পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা থেকে শরীয়তপুর থেকে মাদারীপুর থেকে আমরা ফরিদপুর বাকন্ডা পর্যন্ত গিয়েছি, এবং সেখান থেকে আমরা পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি পর্যন্ত গিয়েছি। তো এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ব্লগটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও আমাদের জানাবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর একটি ব্লগ আপনাদের উপহার দিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।